পারমাদানে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির অনেক ভিডিও আগে আমি আপলোড করেছি আমার চ্যানেলে। পাখি দেখার জন্য জায়গাটা যেমন ভালো, তেমন একদিনে ঘুরে আসার জন্য কিন্তু বেশ ভালো। কলকাতা থেকে ঘন্টা 3 ডিস্টেন্সে পৌঁছে যাওয়া যায় এই জায়গায়। গাড়ি নিয়ে আসতে পারেন এবং ট্রেনে করে আসা যায়। আজকে আমরা অফিসে কয়েকজন মিলে চলেছি পারমাদানে। হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে 11ই ফেব্রুয়ারি সকালবেলা চলেছি পারমাদানে, বনগাঁ পারমাদান। এখন দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশনে। বনগাঁ যেতে গেলে যে ট্রেনগুলো দমদম, মধ্যমগ্রাম, বারাসাত, এই সব যে স্টেশনগুলো, এগুলো দিয়ে ওঠা যেতে পারে। তো আমরা বারাসাত স্টেশনে এসে, বারাসাতটা একটু কাছাকাছি পড়তো আমার, সেই জন্য বারাসাতে মধ্যমগ্রাম দিয়েও যাওয়া যেত। তো যাই হোক, এসে এখন দাঁড়িয়ে আছি। আরও 20-25 মিনিট বাদে ট্রেন। আমি যে ট্রেনটা যাব, অফিস পিকনিক, অফিসের অন্যান্য কলিগরাও আছে, সবাই মিলে একসাথে, ফ্যামিলিও আছে। এই আমরা 3 জনেই আছি এখানে। আজকে আমরা অফিসে কয়েকজন মিলে চলেছি পারমাদানে। দূরত্বের কারণে সবাই যোগ দিতে পারেনি, তবে যারা যারা যোগ দিয়েছিল তারা বেশিরভাগই মধ্যমগ্রাম থেকে ট্রেনে উঠেছে। আমরা এই ট্রেনটা বারাসাত থেকে ধরব। বারাসাত স্টেশনে বসে বোর না হয়ে আমাদের পুত্র ঐশিক ভাবল একটু গল্পের বই পড়া যাক। সেই মতন একটা আনন্দমেলাও কেনা হলো। (33821) শিয়ালদা বনগাঁ লোকাল, যেটা 8:40-এ ব্যস্ত বারাসাত স্টেশনে এসে উপস্থিত হলো। এই ট্রেনেই আমাদের যাবার কথা। এমনিতে বনগাঁ লোকাল কিন্তু বেশ ভিড় হয়, আর এটা উইকডে ছিল, অর্থাৎ সপ্তাহান্তে কোনো ছুটির দিন নয়। এই সময় কলকাতার দিকে যদি যাওয়া যেত তখন হতো ভিড়। ফাঁকা থাকলেও বসার জায়গা সবাই মিলে তক্ষুনি পেলাম না। একটু বাদে আবার বসার সিটও পেলাম। গোবরডাঙ্গা স্টেশন পেরোতেই চারপাশটা বেশ সবুজ সুন্দর হয়ে উঠল। বারাসাত থেকে মোটামুটি ঘন্টা 1.5 মতন লাগলো। এসে পৌঁছে গেলাম বনগাঁ স্টেশনে। সবাই মোটামুটি অনেক আগে বাড়ি থেকে বেরিয়েছি, কারোরই ব্রেকফাস্ট করা হয়নি। এখানে নেমে এবার ব্রেকফাস্টের জন্য খোঁজাখুঁজি করছি। তবে স্টেশন চত্বরে খুব ভালো বা খুব বড় দোকান কিন্তু তক্ষুনি পেলাম না। স্টেশনের আশেপাশে যে দোকানগুলো ছিল সেগুলো খুব বড় নয়, মোটামুটি চলনসই। এখানেই আমরা পরোটা এবং তরকারি ব্রেকফাস্ট করে নিলাম। আমরা মোট 11 জন মতন ছিলাম। খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এলাম মতিগঞ্জ। স্টেশন থেকে মতিগঞ্জ পর্যন্ত টোটো যায়, 15 টাকা মতন ভাড়া নেয়। প্রতি বছরই আমরা অফিস কলিগরা মিলে কোথাও একটা পিকনিক করি, তবে এবার পিকনিক না করে আমরা ঠিক করেছিলাম ডে আউটিং কিছু একটা করব। সেই জন্যই এই প্ল্যান। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মতিগঞ্জ। এখান থেকে আপনি অটোতে যেতে পারেন কলমবাগান পর্যন্ত, অথবা সরাসরিও চলে যেতে পারেন বিভূতিভূষণ অভয়ারণ্য পর্যন্ত। সরাসরি যেতে গেলে অটো রিজার্ভ করে যেতে হবে, সেক্ষেত্রে 1000-1200 মতন খরচ পড়বে। আর যদি আপনি এখান থেকে ব্রেক জার্নি করে যান, সেটাও কিন্তু সম্ভব। মতিগঞ্জ থেকে কলমবাগান পর্যন্ত অটোতে মাথা পিছু 20 টাকা করে নেবে।
কলম বাগান থেকে আবার আপনি বিভূতিভূষণ অভয়ারণ্য পর্যন্ত অটোতে আসতে পারেন। আধ ঘন্টা মতন লাগলো মতিগঞ্জ থেকে কলম বাগান পর্যন্ত আসতে। কলম বাগানে আবার অটো স্ট্যান্ড থেকে অটোতে উঠলাম। এখানে যদি আপনি টোটো নেন তাহলে কিন্তু আপনার অনেকটা বেশি সময় লাগবে। আমাদের আধ ঘন্টা 40 মিনিট মতন লেগেছিল এখান থেকে বিভূতিভূষণ অভয়ারণ্য পর্যন্ত যেতে। কিন্তু একটা ব্যাপার হলো, অটোতে ওনারা 11 জন করে তোলেন, পেছনে 4 জন, ড্রাইভারের পাশে 3 জন, মাঝের সিটটাতেও 4 জন, সব মিলিয়ে ওনারা 11 জন করে এক একটা অটোতে তোলেন। আমরা 11 জন ছিলাম, কিন্তু আমার মনে হয়েছে এই জার্নিটা একটুখানি কম কমফোর্টেবল। অতি সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত অরণ্যে যে প্রবেশ মূল্য ছিল সেগুলো কিন্তু উঠে গেছে। এই বিভূতিভূষণ অভয়ারণ্যে গত বছর মাথা পিছু 120 টাকা দিয়ে ঢুকেছিলাম। এবছর সেটা ফ্রি হয়ে যাওয়াতে যারা আমাদের মতন পাখি দেখতে ঢোকেন বা অনেকে আছেন যে ছবি তুলতে আসেন, তাদের পক্ষে সেটা অনেক ভালোই হয়েছে। কিন্তু প্রবেশ মূল্য উঠে যাবার দরুন এই অরণ্যের ভেতরে কিন্তু এখন প্রচুর ভিড় হচ্ছে। অফিস পিকনিকে চলে এসেছি, পিকনিক ঠিক নয়, ডে আউট, বিভূতিভূষণ অভয়ারণ্য। আগেও টুকটাক আমরা প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় যাই, অফিসের ডে আউটে হোক বা পিকনিকে হোক, কিন্তু সেটা ভিডিও করলেও আগে একটা টাইমে ছিল যে ইউটিউবে প্রেজেন্টেশন করতাম না, কিছু রয়েছে আমার নিজের কাছে, কিছু রয়েছে। তো এবারেরটা যেহেতু বারমাদান এসেছি, বারমাদানটা খুব ভালো একটা পাখি দেখার জায়গা। গরমকালে এই এখন হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি, মার্চ এপ্রিল পড়তেই আর কি প্রচণ্ড গরম পড়ে যাবে এবং এখানে হুডেড পিটটা বাসা করে। গত বছরের ভিডিওতে দেখিয়েছিলাম। তো হুডেড পিটটা দেখতে বহু মানুষ চলে আসবেন যারা পক্ষীপ্রেমী, আর যারা পিকনিক করতে আসেন তারা এই সব টাইমেই আসেন। আমরা আজকে ট্যুরিস্ট হিসেবেই এসেছি, ঘুরবো। যদি কিছু পাখি পাই তাহলে তো সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ, ক্যামেরা রয়েছে, দেখা যাক কি হয়। আগে এই জায়গাটা এতটাই নিরিবিলি ছিল যে খুব ভালোভাবে অনেক পাখি দেখার সুযোগও ছিল। এখন প্রবেশ মূল্য উঠে যাওয়ার পর এখানে এত ভিড় লক্ষ্য করলাম যে মনে হয় না এর পরে এত ভালোভাবে এখানে বার্ড ওয়াচিং করা যাবে। গরমকালে এখানে হুডেড পিটটা বাসা বাঁধে। সারা পশ্চিমবঙ্গের মধ্যে খুব কম জায়গাতেই হুডেড পিটটা দেখা যায়। বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি কিন্তু সেই জন্য সারা পশ্চিমবঙ্গের পাখি দেখার মানচিত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। জানি না গরমকালে হুডেড পিটটা যখন আসবে তখন যদি এত হইচই হল্লা হয় এর ভেতরে, তাহলে তাদের পক্ষে কতটা ভালো হবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক। আপনার কি মনে হয় এই বিষয়ে আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটার ভেতরেই কিন্তু হরিণ আসে, আর এই যে মাঝের যে জায়গাটা এইখানে হচ্ছে খেতে দেয়। যখন খেতে দেয় তখন হরিণগুলো বেশি দেখা যায়, কিন্তু এমনিতে খেয়াল করবে কোথাও একটা হয়তো কিছু দেখতে পেতেও পারো, যে পা ফা বা কিছু কোথাও, তখন বোঝা যাবে যে হ্যাঁ ওখানে পুরো দলটা আছে। আচ্ছা, তো আসেন, দেখা যায় মাঝে মাঝে এই পুরো এরিয়াটা জুড়েই। জঙ্গলে একটু সেই পাতা নড়ে না টাইপের, মানে একটা কেমন গুমট ব্যাপার। দেখো এখন এই ঠান্ডার মধ্যেও হচ্ছে, মানে সোয়েটিং হচ্ছে। চুপচাপ থাকলে কিন্তু এখানে দু একটা হরিণ দেখতে পাওয়া যায়, যদিও এখন হরিণদের খেতে দেওয়ার সময় নয়, তাও হরিণ দেখতে পেয়েছিলাম। বেশ গরম, এখন ফেব্রুয়ারির মাঝামাঝি, কিন্তু
এই গরমেই বেশ বোঝা যাচ্ছে যে যখন আর কি হুডেড পিঠটা তুলতে লোকজন আসবেন এপ্রিল মাস নাগাদ, তখন কীরকম গরম হবে। আর 12টাও বাজে, সেটাও একটা ব্যাপার। যদি সকাল সকাল কেউ আসতে পারেন তাহলে আরও ভালো। তা যাই হোক, আমরা বারাসাত থেকে যেভাবে এসেছি অনেকক্ষণ সময় লেগেছে ব্রেক জার্নি করে। ঘুরতে ঘুরতে চলে এলাম ইছামতি নদীর একদম ধারে। এখান থেকে ইছামতি নদীটা ঘুরে আসা যায়, ঘন্টায় 60 টাকা মতন নেয়। তবে এত রোদ উঠে গেছিল, আমরা আর ইছামতি নদীর মধ্যে ঘুরলাম না। নৌকোতে উঠে জাস্ট ওপারটায় গেলাম। এইভাবে নদী পার হতে মাত্র 10 টাকা লাগে। ওপারে গিয়ে আমরা নীলকুঠিটা দেখে আবার এই পথেই ব্যাক করব। তবে নৌকোয় ওঠাটা কিন্তু একটু ট্রিকি ব্যাপার। যে প্রথমে নৌকোয় উঠবে তারই হবে সমস্যা। নৌকোটা এত দোলে যে তখন একটুখানি ভয় ভয় লাগে। শান্তশিষ্ট ইছামতি নদী, এই জায়গাটা আমি যতবার এসেছি আমার ভীষণ চিত্রপম মনে হয়েছে, এবং তার সাথে সাথে জলের শোভা আর শান্ত গ্রাম্য প্রকৃতি, সেটাও কিন্তু ভীষণ মন কেড়ে নেয়। আবার আমাদের নামতে হবে এত কষ্ট করে, সে আমাকেই সবার আগে নামতে হবে। নৌকোয় ওঠার সময় যেমন সতর্ক থাকতে হয়, নামার সময়ও কিন্তু সতর্ক থাকতে হয়। একটু এদিক ওদিক পা পড়লেই নৌকোটা ভীষণ দুলতে থাকে। তখন যারা নৌকোয় বসে আছে তাদের কিন্তু বেশ ভয় ভয় লাগে। বিশেষত আমরা যারা শহর থেকে এসেছি এবং নৌকো চড়া বা গ্রামের জীবনযাপন সম্বন্ধে অতটা অভ্যস্ত নই, আমাদের তো বেশ ভয় লাগে। নদী পেরিয়ে চলে এলাম মঙ্গলগঞ্জের নীলকুঠি। শতাব্দী প্রাচীন জরাজীর্ণ এই নীলকুঠি বহু বছর ধরে কিন্তু ভূতের আখড়া হয়ে রয়েছে। এখানে নাকি রাত্রিবেলা এলে ভূত টুত দেখা যায়, তবে আমি তো রাত্রে কোনোদিনও আসিনি, তাই আমি সঠিক বলতে পারবো না। এখন তো স্থানীয় মানুষজন এই নীলকুঠির ভেতরে ঢোকাটাও নিষিদ্ধ করে দিয়েছেন, কারণ এখান থেকে মাঝে মাঝেই নাকি ইট খসে পড়ে। সেটা কিন্তু বেশ বিপজ্জনক। আমার মনে হয় নীলকুঠির ভেতরে বেশি সময় না কাটানোই ভালো হবে। আমি যদিও টুক করে একটু ঢুকেছিলাম আর একটু ভিডিও করেই চলে এসেছি। নীলকুঠির বাইরেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। এখানকার বাচ্চারা জমিয়ে ক্রিকেট খেলছিল। আমাদের কলিগরাও কিন্তু তাদের সাথে ক্রিকেট খেলায় মেতে উঠল। এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো কিন্তু জীবনে অনেকটা বড় প্রাপ্তি। নীলকুঠি ঘোরা হয়ে গেলে আবার আমরা নদী পেরিয়ে ওপারে চলে যাব।
এমনি ঘোরাটা ভালোই হয়েছে, কিন্তু আমরা যেহেতু ভোরবেলা আসতে পারিনি ওই জন্য বার্ডসটা আমরা একটু কম পেয়েছি। তো ঠিক আছে, এটা আমাদের তো হ্যাঁ, আমরা মেইনলি বার্ডিং এর জন্য এসেছিলাম না, আমরা এমনি পিকনিক। অফিস পিকনিক হিসাবে সবাই মিলে ঘুরতে এসেছিলাম। কিন্তু আমরা ক্যামেরা এনেছিলাম যে যদি কিছু পেয়ে যাই তো আমরা ছবি তুলবো। তো যেহেতু আসতে দেরি হয়েছে ওই জন্য একটু চান্স কমে গেছে। কত হাঁটবো আর একটু প্রায় চলে এসছি। এখানে একটা এভিয়ারি আছে, সেখানে বেশ কিছু বিদেশি পাখি রয়েছে, ম্যাকাও ট্যাকাও ইত্যাদি। এখানে খাওয়া হবে, জাস্ট এই হচ্ছে ফরেস্টের গেট, এই হচ্ছে ফরেস্টের গেট, এখানে দেখা যাচ্ছে এটা ফরেস্টের গেট, তার ঠিক সামনেই। ঘুরতে ঘুরতে 2টোর বেশি বেজে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে। ঢোকার মুখে দু একটা ছোট ছোট খাবার জায়গা রয়েছে, এগুলো খুব বড় বড় হোটেল রেস্টুরেন্ট কিন্তু নয়। যারা যারা ফ্রেশ হয়ে নিয়েছে সব দিয়ে বসে যাবো। এখানে স্থানীয় মানুষের বাড়িতেই খাবারের আয়োজন হয়েছিল। ঢোকার সময়ই আমরা খাবারের অর্ডার দিয়ে গিয়েছিলাম। দুপুরের মেনু ছিল ভাত, ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, পটলের আকশি ভাজা অর্থাৎ পটলের লতি, তাছাড়াও ছিল চিকেন। সব মিলিয়ে পার প্লেট খরচ পড়েছিল 200 টাকা করে। খাওয়া দাওয়া সেরে একইভাবে কলমবাগান এবং মতিগঞ্জ হয়ে চলে এলাম বনগাঁ রেলওয়ে স্টেশনে। এখানে এসে সবাই মিলে আইসক্রিম খাওয়া হলো। এরপর আমাদের বাড়ি ফেরত যাবার পালা। সুন্দর দিনটা প্রায় শেষ হয়ে গেল। আমরা ধরবো 5টার বনগাঁ লোকাল, 6:30 নাগাদ বারাসাতে নামাবে এই ট্রেন। আজকে ঘুরে তো অনেকটাই ভালো লেগেছে। জঙ্গল তো আমার এমনিতেই পছন্দ, কিন্তু কিছু হরিণ ফরিণ আরও কিছু দেখলে ভালো হতো। আমি একটা দুটো বাদরও দেখেছিলাম, অনুমান। হ্যাঁ, দুটো না তিনটে ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, পিকনিকের থেকে এটা খুবই ভালো লেগেছে। ভিডিওটা হচ্ছে বলে এটা ঘুরে জঙ্গলে খুব ভালোই লেগেছে। হ্যাঁ, অন্যবারে পিকনিকে যেমন খাই আবার চলে আসি, এটা বেশ হাঁটা হলো, ঘোরা হলো। হ্যাঁ, সবার সঙ্গে বেশ ভালোই লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, মানে পুরো অ্যাডভেঞ্চার টাইপের ছিল। মানে আমার হ্যাঁ নৌকো রাইডটাও খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, অন্যবারের তুলনায় সত্যি অনেকটাই ভালো হয়েছে। অন্যবার গিয়ে খাওয়া চলে আসা, তার তুলনায় এটা ঘোরা হয়েছে, ভালো হয়েছে। অন্যান্য বাড়ির থেকে খুব সুন্দর হয়েছে, ভালো ঘুরলাম, খাওয়া হলো। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, আমরা অন্যবার যেমন যাই গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসি। এটা খানিকটা ঘোরা হলো, খানিকটা হচ্ছে একটু অ্যাডভেঞ্চার টাইপের জিনিস হলো, জলে করা হলো। দারুণ কেটেছে। সকালে একটু উঠতে একটু প্রবলেম হয়নি কিছু, কিন্তু অটোতে দেখছিলাম খুব ভিড় আছে, কিন্তু এইচবিতে পৌঁছে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো। ঠিক টাইম মতো পৌঁছেছি। এবার যেমন জায়গায় গেছিলাম সেই জায়গাটা খুব দারুণ ছিল, মানে খুব জার্নি হচ্ছিল, একটা মনে হচ্ছে খুব জার্নি হচ্ছে, কিন্তু এতটা হাঁটার পর থাকা সত্ত্বেও একটা আমেজই আলাদা ছিল। এটার একটা সত্যি একটা আমেজ আলাদা ছিল, আর খুব ভালো লেগেছে। বোটিং করা, নৌকায় চড়া, এপার ওপার ঘোরা, দুদিকে ঘোরা, তারপর সেই পুরনো বাড়ি দেখা যেখানে নো এন্ট্রি লেখা আছে, তাও আমরা দেখে এসেছি, কোনো প্রবলেম হয়নি। সব কিছু ঘুরে এসে দেখে
তারপর ফিরে এসে খাওয়া দাওয়া করে আবার এখন ফিরে যাওয়া, এটা খুব একটা সুন্দর অনুভূতি। কেমন লাগলো আমার এই ছোট্ট একদিনের ছুটিতে বনগাঁ পারমাদান ঘোরার গল্প? যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে আর ইনস্টাগ্রামে।